আমরা ৩ ভাই-বোন। আমি সবার বড়। আমার এক ভাই আর এক বোন আছে। বাবা ছোট বয়সেই মারা গেছে। বাবা মারা যাওয়ার পর আমাকেই সংসারের হাল ধরতে হয়। বাবা যখন চলে গেল, তখন আমার বয়স ১৫ বছর। ভাইয়ের ১১ আর বোনের ৭। আমাদের পাশের পাড়ার এক জেঠিমা কলকাতায় বাবুর বাড়িতে কাজ করত। আমার মা জেঠিমাকে বলে কয়ে আমার একটা কাজের জোগাড় করে দেয়। প্রতিদিন ভোরবেলা করে ওই জেঠিমার সঙ্গে কাজে যেতাম। মাস গেলে হাতে পেতাম ৫,০০০ টাকা। তাতেই সংসার চলতো, ২ ভাই বোনের পড়াশোনাটা চলতো। যখন বাবা চলে যায় তখন আমি ক্লাস 10 এ উঠেছি, মাধ্যমিক দেব। কিন্তু বাবা চলে যাওয়ার কারণে পড়াশোনাটা আর আমি এগিয়ে নিয়ে যেতে পারিনি। তাই মাধ্যমিক পরীক্ষার দোরগোড়ায় এসেও পরীক্ষাটা আমার দেওয়া হয়নি। এই আফসোসটা আমার সারা জীবন কুরে কুরে খায়। কিন্তু একটা সময়ে এসে দাঁড়িয়ে এখন আমার মনে হয় যে ভাই বোনদের জন্য এত করলাম, যে মায়ের কথায় নিজের জীবনের সবথেকে বড় পরীক্ষাটা ছেড়ে দিয়ে কলকাতার কাজে গেলাম, সেই মা সেই ভাই বোনদের আজ বোধহয় আমার কথা মনে পড়ে না। ভাই পড়াশোনা শিখে ভাই আমার এখন বড় ইঞ্জিনিয়ার, আর ছোট বোন হাই স্কুলের দিদিমণি হয়েছে। ওদেরকে পড়াশোনা করানোর জন্য আমি বিয়েটাও পর্যন্ত করিনি। যত দিন গেছে একটা থেকে দুটো তিনটে বাড়িতে কাজ নিয়েছি। মাস গেলে ২৫,০০০ টাকা করে মাইনে পেতাম। ভাইয়ের পিছনে আর বোনের পিছনে মাস গেলে ১০,০০০ টাকা বেরিয়ে যেত। বাকি ১৫,০০০ টাকা তো মায়ের হাতে দিতে হতো, কারণ মায়ের কথা অনুযায়ী আমার হাতে টাকা পয়সা থাকলে নাকি আমি ফালতু খরচ করব। তাই মায়ের হাতে সব টাকা দিয়ে দিতে হতো। শুধুমাত্র কলকাতায় যেতে আসতে যে টাকাটা লাগে, সেই টাকাটা নিজের কাছে রেখে দিতাম। কোনোদিন যদি রাস্তায় ইচ্ছে হয় দুটো ফুচকা খাবো, সেটুকুও পারতাম না। ভাই বোনের সংসার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তারা দিব্য সুখে আছে। মারও বয়স হয়েছে, তার সাথে আমারও যেন আর শরীর চলে না। কলকাতায় কাজে যাওয়ার ইচ্ছেটুকু আর হয় না। ভাই যখন প্রথম চাকরি পায় আমাকে বলেছিল, দিদি তোমাকে আর কাজে যেতে হবে না, আমি চাকরি পেয়ে গেছি, তুমি এবার বাড়িতে বসে থাকবে, তোমার এবার সুখের দিন দিদি, আর তোমাকে কাজে যেতে হবে না। ভাইয়ের কথা শুনে খুব আশ্বস্ত হয়েছিলাম। কলকাতার যে বাড়িগুলোতে কাজ করতাম তাদের সঙ্গে আমার সম্পর্কটা খুব মধুর হয়ে গেছিল। যখন তারা শুনলো আমার ভাই চাকরি পেয়েছে, তারা নিজেরাই আমাকে বলল, তুমি বিশ্রাম নাও, আর তুমি এত কষ্ট করো না। যাদের জন্য এত কষ্ট করলে সেই ভাই তো চাকরি পেয়ে গেছে, আর তোমাকে এত কষ্ট করাটা শোভা পায় না। সেই সম্পর্কগুলো থেকে বেরিয়ে এসে বাড়িতেই বসে থাকতাম। তারপর আস্তে আস্তে বোনটাও চাকরি পেয়ে গেল। মার মাথায় তখন তার ছোট মেয়ের বিয়ের চিন্তা। তার বড় মেয়ে যে তার আর ২ ছেলে মেয়ের জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করলো, সেটা হয়তো মা ভুলে গেছে। বিয়ের তোড়জোড় শুরু হলো। বোন তার নিজের পছন্দ মতো পাত্র বেছেই রেখেছিল। তার সঙ্গে তার বিয়েটা ধুমধাম করেই হলো। দেখতে দেখতে ভাইয়েরও বিয়ের সময় হয়ে গেল। ভাইয়ের বিয়েটাও খুব ধুমধাম করে হলো। বাড়িতে নতুন বউ এলো, নতুন অতিথি। আমার নিজের কথা আমি ভুলে গেছি। আমি আমার ভাইয়ের বউয়ের মুখটা দেখে খুব শান্তি পেয়েছিলাম। এরপর দেখতে দেখতে বছর খানেক কেটে গেল। আমার ভাইয়ের বউ আমাকে আর সহ্য করতে পারল না। তার কথা অনুযায়ী
বাড়িতে যদি অবিবাহিতা ননদ থাকে তাহলে সেই সংসারে বউ টিকতে পারে না। আমিও আমার ভাইয়ের বউয়ের এই কথাটাকে পূর্ণ সমর্থন করি। কিন্তু আমার বিষয়টা যে একটু অন্যরকম, সেটাই আমার ভাইয়ের বউকে বোঝানোর দরকার ছিল আমার ভাইয়ের। কিন্তু আমার ভাই তার বউকে বোঝাতে পারেনি আমি কেন বাপের বাড়িতে রয়েছি। আমার ভাইয়ের বউয়ের বিরক্তির কারণ যে আমি, সেটা আমি বুঝে গেলাম। একদিন সবাই খেতে বসেছি, আমি, আমার মা, ভাই, ভাইয়ের বউ। সেই দিন হঠাৎ কথায় কথায় আমার ভাই বলল, দিদি তুমি এক কাজ করো, তুমি না আলাদা থাকো, আলাদা রান্না করে খাও। কারণ ও ঠিক পছন্দ করছে না যে আমরা এক সংসারে থাকি। কারণটা তো তুমি ভালো করেই জানো, আমি আর কি বলবো বলো। আমি এই কথাটা শোনার পর আমার ভাইয়ের মুখের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, এটাই কি আমার সেই ছোট ভাই, যে ভাই আমার রোজগারের টাকায় পড়াশোনা করে আজ এত বড় ইঞ্জিনিয়ার হয়েছে। আমার মা কিছুক্ষণ চুপ করেছিল। ভেবেছিলাম মা অন্তত এই কথাটার প্রতিবাদ করবে, কারণ কেউ না বুঝুক মা তো আমাকে বুঝবে। ভেবেছিলাম মা তার ছেলে বউকে এইটুকু অন্তত বলবে যে আজ আমার ছেলে যেখানে পৌঁছেছে সেখানে পৌঁছতে পারতো না যদি আমার মেয়ে রোজগার করে টাকাটা না হাতে দিত। কিন্তু আমার মা তার নীরবতা ভেঙে বলল, হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছে বুঝলি, তুই এক কাজ কর, তুই আলাদাই খা, বুঝলি মা। বৌমার যখন পছন্দ হচ্ছে না তুই এই বাড়িতে থাক, তাহলে আর আমি কি বলবো বল। তুই এই বাড়িতেই থাক, কিন্তু আলাদা রান্না করে খা। কারণ তোকে তো আমি এই বাড়ি থেকে চলে যেতে বলতে পারি না, এই বাড়িটাতে তোরও ভাগ আছে। আমার ভাইয়ের বউ সঙ্গে সঙ্গে বলল, না না, আমি কি বলেছি, আমি বলেছি যে বাড়িতে কোনো অবিবাহিতা ননদ থাকলে কোনো বউয়ের পক্ষে সংসার করা সম্ভব নয়। মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যায়, সেই রকম ভাবে দিদি কোথাও যাক, কুটুমের মতো মাঝে মাঝে আসুক। এই বাড়িতে দিদি থাকলে আমার ঠিক সেটা পছন্দ হবে না। নইলে আপনি বলুন আপনার মেয়ে থাকুক তাহলে, আমি কিন্তু এই বাড়িতে থাকতে পারবো না যদি দিদি থাকে। আমি তখন মুচকি হেসে বললাম, সুমনা, আমি কেন এই বাড়িতে রয়েছি তুমি জানো? ভাই তোমাকে বলেছে? আমার ভাইয়ের বউ বলল, হ্যাঁ জানি, তো কি হয়েছে, কত দাদা দিদিরা আছে তারা ভাই বোনদের জন্য স্যাক্রিফাইস করে, তো তুমি না হয় করেছো, তো তাতে আমি কি করব? আমি বললাম, ও আচ্ছা তুমি সব জানো, তাহলে মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যায়, আমার তো বিয়ে হয়নি, তাহলে আমি কোথায় যাব? আমার ভাইয়ের বউ বলল, কেন, তুমি এতদিন ধরে যা রোজগার করেছো সব কি তোমার ভাই বোনদের পিছনে ঢেলেছো বলতে চাইছো? নিজের কাছে কিছু নেই? বাইরে কোনো জায়গায় ঘরটর কিনে নাও, সেখানে গিয়ে থাকো। আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ভাই আমি অনেক টাকা রোজগার করেছি বল, অনেক টাকা জমাতেও পেরেছি। অনেক টাকা যদি জমাতে পারতাম তাহলে তোদের আর পড়াশোনা করতে হতো না। তোরা দুই ভাই বোন যে পড়াশোনা করে আজকের এত বড় হয়েছিস, চাকরি বাকরি করছিস, সেটা সম্পূর্ণ আমার টাকাতেই। আমি যদি সেই টাকা থেকে বাঁচিয়ে নিজের জন্য সত্যি রাখতে পারতাম না, তাহলে আমার আর আজকের এই দিনটা দেখতে হতো না। তোদের চাহিদা না হয় পুরোপুরি পূরণ করতে পারতাম না, তাতে আমার কি যেত আসতো, কিন্তু আমার চাহিদা তো পূরণ হতো। আমি খুব ভুল করেছি রে ভাই। প্রথম প্রথম মাস গেলে 5,000 টাকা পেতাম, গাড়ি ভাড়া ছাড়া মা আমাকে একটা টাকাও দিত না, সব তার হাতে দিতে হতো।
পরে যখন আরো ২-৩টে বাড়িতে কাজ শুরু করলাম, তখন মাস গেলে মাসে ২৫,০০০ টাকা করে পেতাম। সেই একইভাবে মা আমার হাতে কোনো এক্সট্রা টাকা দিত না। আমি তখন খুব বোকা ছিলাম, বুঝলি ভাই? আজকে নিজের মাও আমার বিরুদ্ধে। মা খুব ভালো করেই জানে আমার মাইনের পুরো টাকাটাই মায়ের হাতে দিতে হতো। মা শুধুমাত্র গাড়ি ভাড়া গুনে গুনে আমার হাতে দিত। রাস্তায় যদি একটা খাবার খাওয়ার ইচ্ছে হতো, পারতাম না। যাদের সঙ্গে যাতায়াত করতাম তারা আমাকে বলতো, এর ফল তুই একদিন পাবি। রোজগারের সব টাকা ধরে দিয়ে দিচ্ছিস তো মায়ের হাতে, একদিন তুই ফল পাবি। আমি তাদের কথা বিশ্বাস করতাম না। আমি তাদেরকে বলতাম, ভাই বোনরা না হয় নিমকহারামি করতে পারে, কিন্তু নিজের গর্ভধারিণী মা তো করবে না। তারা আমাকে শুধু এটুকুই বলতো, অভিজ্ঞতা রে, আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। তুই সেই দিন বুঝতে পারবি যেদিন তোর সঙ্গেও এরকমটা হবে। তাদের কথাকে আমি পাত্তা দিইনি। আজ বুঝতে পারছি যে নিজের গর্ভধারিণী মা হলেও যে এতটা স্বার্থপর কেউ হতে পারে, সেটা আমার মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। ঠিক আছে, তোর বউ যেটা চায় সেটাই হবে। পরের দিন আমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরোবো, সেই সময় আমার মা আমাকে বলল, কোথায় যাবি মা? আমি বললাম, দেখি মা কোথায় যাই, তবে তুমি আর আমাকে মা বলে ডেকো না মা, কারণ তোমার মুখে আর আমার জন্য মা ডাকটা মানায় না। আমার মা আর কোনো কথা বলেনি। আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। এসেই আমার ছোট বোনকে ফোন করলাম, সব ঘটনা তাকে বললাম। সে বলল, এটা তো ঠিক রে দিদি, একটা অবিবাহিতা ননদ যদি বাড়িতে রয়ে যায়, কোনো বউয়ের পক্ষে সেটা মানা সম্ভব নয়। এই দেখ না, আমার এই বিধবা ননদটা আমাদের বাড়িতে বসে আছে, দেখ না, এসে উঠেছে। রাত দিন শুধু কুট ক্যাচালি লেগেই আছে। নিজের বাবা মার সঙ্গে ঝগড়া করে, মাঝে মাঝে আমার সঙ্গেও লেগে যায়। একে নিয়ে আর পারি না। তো সেই রকম, বুঝলি দিদি? আমি ওকে বললাম, তুইও ওদের মতো কথা বলছিস? তোর বাড়িতে যে ননদ রয়েছে সে বিধবা, সে পারলে দিব্য তার শ্বশুর বাড়িতে রয়ে যেতে পারে, কিন্তু সে তার শ্বশুর বাড়িতে না থেকে বাপের বাড়িতে এসে উঠে আছে। কিন্তু আমি আমি তো আমার জীবনটা পুরোটাই তোদের জন্য বিসর্জন করে দিয়েছি। আমি তো আমার জীবনের কথা ভাবিনি। যদি ভাবতাম আমিও আজকে শ্বশুর বাড়িতে থাকতাম, তখন আমাকে এইভাবে কেউ বলতে পারতো না যে আমি অবিবাহিতা ননদ বাড়িতে বসে আছি। আমি যাব কোথায় বলতো? আমি তো ভেবেছিলাম তোর বাড়িতে যাব, তুই আর তোর স্বামী দুজনে মিলে কিছু একটা সুবুদ্ধি দিবি আমার, আমি সেই মতো কাজ করব। কিন্তু তুই আমাকে যেভাবে বললি বোন, বুঝে গেলাম যে আমার আপন যারা, তারাই আমাকে দিয়ে গেল বেদনার ভার। বলেই আমি ফোনটা কেটে দিলাম। আজ থেকে ৫ বছর আগে যে বাড়িগুলোতে আমি কাজ করতাম, তাদের মধ্যে একটা বাড়িতে আমি যোগাযোগ করলাম। সেই বৌদিকে আমি সব ঘটনা বললাম। সেই বৌদি আমাকে এক বাক্যে ডেকে নিল। আমাকে বলল, তুমি চলে এসো আমার কাছে, তোমার জন্য আমার দরজা সব সময় খোলা। তোমার মতো এমন একটা বিশ্বস্ত মানুষ আজকের যুগে পাওয়া একেবারেই অসম্ভব। তুমি চলে যাওয়ার পরে আমি আমার বাড়িতে আবার কাজের লোক রেখেছি, কিন্তু তোমার জন্য আমার ঘরে জায়গা সব সময় রয়েছে। তুমি চলে এসো। আমি বৌদিকে বললাম, বৌদি, আমার জায়গায় তুমি যাকে রেখেছো, আমি ওখানে যাওয়ার কারণে যদি তার কাজ চলে যায়, তাহলে আমি যাব না বৌদি, আমি অন্য বাড়িতে কাজ খুঁজে নেব। কিন্তু আমি চাই না আমার সুখের জন্য তার কাজটা চলে যাক। বৌদি আমাকে কথা দিল, তার কাজ যাবে না বোন, তুমি আমার কাছে এসো, তুমি আমার পরিবারের একজন হয়ে থাকবে। আমার ছেলে বৌমা তো বিদেশে থাকে, তুমি জানো।
বাড়িতে একমাত্র তোমার দাদা আর আমি। তুমি আগে যেমন ভালোবাসা পেতে, যেমন তুমি আমাদের আদরের ছিলে, তেমন ভাবেই তুমি থাকবে। আমার ছেলে, বৌমা সব সময় তোমার খোঁজ নেয়। তুমি কেমন আছো না আছো। আমি তাদেরকে কিছু বলতে পারি না, কারণ তোমার ফোন নম্বর তো আমার কাছে নেই। কিন্তু আজ যখন শুনবে তুমি ফিরে এসেছো, তারা খুব খুশি হবে। তুমি চলে এসো, কোনো দিকে তোমার তাকাতে হবে না। যাদের জন্য এত বছর তুমি লড়াই করে গেলে, তারাই তোমাকে আজ সংসার থেকে বিদায় জানিয়ে দিল। আমি বললাম, ঠিক আছে বৌদি, আমি গেলে যদি তার কাজ না যায়, তাহলে আমি যেতে রাজি আছি। এই বলে আমার পরিবারের সবাইকে ছেড়ে আমি তাদের কাছে চলে গেলাম। আজকাল কেউ কারণ নয়। মা মানেই সন্তানের প্রতি একটা দুর্বলতা। মায়েরা কখনো এতটা কঠোর হয় জানতাম না। তাই কোনো কোনো মায়ের কাছে সন্তানের টাকাটাই বড় হয়ে দাঁড়ায়। সন্তানের মূল্য সব মায়ের কাছে সমান নয়। আমি সেই বৌদির কাছে চলে যাওয়ার জন্য যখন ট্রেনে উঠলাম, জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে শুধু একটাই প্রার্থনা করলাম, মাগো তোমরা ভালো থেকো। আমি জানি ছেলের কাছে ভালো হয়ে থাকতেই হবে, কারণ ছেলে বৌমা যদি বাবা মার উপর রেগে যায়, তাহলে সেই বাবা মায়ের করুণ অবস্থা হয়। তাই ছেলে বৌমাকে রাগিয়ে কখনো কোনো বাবা মা সুখে থাকতে পারে না। তার জন্য তুমি আমাকে ছেড়েছো মা, আমি বুঝতে পেরেছি। আমি তোমার উপর এতটুকু রাগ করিনি। তুমি ভাই আর ভাইয়ের বউয়ের সঙ্গে খুব ভালো থেকো মা, আমি শুধু এইটুকুই প্রার্থনা করি। কলমে ও কণ্ঠে, সোমা।